হ্যালো এভরিওয়ান। তো আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমাদের অধিকাংশের যে সমস্যাটাই হয়ে থাকে সেটা হচ্ছে গুছিয়ে পড়তে না পারা। তো বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি খুব কঠিন একটা টপিক না, যদি প্রস্তুতি ঠিক মতো নেওয়া যায়। তো আমরা আসলে এই কোর্সটাতে চেষ্টা করব যতটা কম্প্যাক্ট ভাবে এবং যতটা গুছিয়ে সম্ভব তোমাদের অর্গানিক কেমিস্ট্রি বোঝানোর। তো চলো শুরু করা যাক। এবং এটা জানিয়ে রাখা ভালো যে আমরা এই কোর্সটি বেশ কয়েকটা পার্টে ভাগ করব, অর্থাৎ একই ভিডিওতে সব হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন ইত্যাদি সব একই ভিডিওতে কভার না করে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট ভিডিও, তো আজকের লেকচারটা অ্যালকেন নিয়ে। তো বেসিক্যালি ফার্স্টে যদি কোর্স আউটলাইনটা দেখানো হয় তো দেখো, হাইড্রোকার্বনস পড়বো, প্রথমে এদের প্রস্তুতি বা প্রিপারেশন করব, তারপর বিক্রিয়া বা রিয়াকশন, এবং সর্বশেষ পর্ব শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। এখন তো আজকে শুরু করছি আমরা অ্যালকেন। প্রথমে আসছে অ্যালকেন প্রস্তুতি। তো দেখো বেসিক্যালি অ্যালকেন সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট থেকে আমরা যদি প্রস্তুত করতে চাই, এর এক নম্বর স্টেপটা হলো বা এক নম্বর উপায় হলো হাইড্রোজেনেশন পদ্ধতি। হাইড্রোজেনেশন নাম শুনে বুঝতে পারছো, হাইড্রোজেনের এডিশন বা হাইড্রোজেন যোগ করা হয়। তো দেখো আমাদের কাছে অ্যালকিন ছিল, অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন যোগ করলাম নিকেল প্রভাবকের উপস্থিতিতে। আর এখানে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস। এটা যে 200 ডিগ্রি সেলসিয়াসই হতে হবে ব্যাপারটা এমন না, এটা 180 থেকে 200 মধ্যে হলেই হবে। তো এই শর্তে আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করলে অ্যালকেন পাবো। কিভাবে? অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে অ্যালকেন পাবো। বেসিক্যালি হয় কি, এই দ্বিবন্ধন ভেঙে দুইটা হাইড্রোজেন দুইটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে। আর অ্যালকাইন থেকে তৈরির সময় প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিন হয়, মানে এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যালকিন হবে। অ্যালকিন হয়ে তারপরে অ্যালকিনের সাথে আবার একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যালকেন হবে। তো বেসিক্যালি এখানে আসলে ভিতরে রিয়াকশনে হয় যে অ্যালকাইন থেকে অ্যালকিন, তারপর অ্যালকিন, অর্থাৎ আমরা এটা একবারে লিখে দিয়েছি। তো বেসিক্যালি একটা যদি উদাহরণ দিয়ে দেখাই, দেখো ইথিন ছিল, এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন তৈরি করে, আবার ইথাইনের সাথে দুই অণু হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন তৈরি করে। এখন আমরা যদি আসি অ্যালকাইল হ্যালাইডের বিজারণ দ্বারা, তো অ্যালকাইল হ্যালাইডের বিজারণ থেকেও আসলে অ্যালকেন পাওয়া যায়। তো এখানে দেখো আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত আর এক্স। এক্স হলো যে কোনো একটা হ্যালোজেন পরমাণু, অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন বা আয়োডিন পরমাণু। জিঙ্ক এবং এইচ সিএল এর উপস্থিতিতে আর এইচ অর্থাৎ অ্যালকেন তৈরি করে। তো দেখো আমরা আর এর বদলে একটা অ্যালকাইল মূলক নিলাম, তো এটা কি হলো? দুই কার্বন, অর্থাৎ ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইডের সাথে ইথানলের উপস্থিতিতে এবং জিঙ্ক কপার প্রভাবকের উপস্থিতিতে ইথেন পাওয়া যায়। একইভাবে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েও আমরা অ্যালকাইল হ্যালাইডকে বিজারণ করি তবে অ্যালকেন পাই। হ্যাঁ, এবং এছাড়া প্যালাডিয়াম প্রভাবকও বিজারক হিসাবে ব্যবহার করা যায়। একটা জিনিস খেয়াল করো, যদি আমরা প্যালাডিয়াম প্রভাবক ব্যবহার করি তো এখানে কিন্তু প্যালাডিয়াম প্রভাবকের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, কিন্তু আমাদের বাইরে থেকে অতিরিক্ত করে হাইড্রোজেন যুক্ত করতে হবে। ঠিক আছে? তো এই হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হলো। আর এখানে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে এই বিজারকের মধ্যে হাইড্রোজেন আছেই, এই জন্য আমাদের আর অতিরিক্ত করে হাইড্রোজেন যুক্ত করতে হচ্ছে না। এখন আমরা এসেছি আর একটা পদ্ধতিতে, এটা হলো ক্লিমেনসন বিজারণ। হয় কি, ক্লিমেনসন বিজারণ পদ্ধতিতে আহ, কার্বনিল যৌগ থেকে অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে? আর কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন। ঠিক আছে? তো অ্যালডিহাইড কিটোনকে বেসিক্যালি কার্বনিল যৌগ বলে। তো এই কার্বনিল যৌগের ক্লিমেনসন বিজারণ দ্বারা সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ থেকে অ্যালকেন পাওয়া যায়। তো এখানে হয় যে কার্বনিল যৌগকে জিঙ্ক অ্যামালগাম সংকর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করলে অ্যালকেন উৎপন্ন হয়। তো যেটা বললাম, জিঙ্ক অ্যামালগাম সংকর এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগাম এটা হলো জেড, জিঙ্ক এবং মার্কারি, জিঙ্ক এবং পারদ এর সংকেত, এর সংকরকে একসাথে জিঙ্ক অ্যামালগাম বলে। জিঙ্ক অ্যামালগাম এবং ঘন বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে দেখো অ্যালডিহাইড থেকে অ্যালকেন হচ্ছে, আবার কিটোন থেকেও অ্যালকেন হচ্ছে। এখন খেয়াল করো, কার্বনের সংখ্যা কিন্তু সেমই আছে। পূর্বে এই অ্যালডিহাইডে কার্বনের সংখ্যা যত ছিল এই অ্যালকেনেও কার্বন সংখ্যা ততই আছে। আর এখানে এই কিটোনে কার্বন সংখ্যা যত ছিল এই অ্যালকেনেও কার্বন সংখ্যা ততই আছে। এখন আমরা 4 নম্বর পদ্ধতিটা খেয়াল করব, লাল ফসফরাস ও হাইড্রোজেন আয়োডাইডের সাহায্যে
এই পদ্ধতিতে বেসিক্যালি অ্যালকোহল, অ্যালকাইল আয়োডাইড, কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব। তো এখানে আসলে লাল ফসফরাস ব্যবহার করা হয় এবং 150 ডিগ্রি সেলসিয়াসে বদ্ধপাত্র ব্যবহার করা হয়। এই জিনিসটা একটু বেশ খেয়াল রাখতে হবে যে পাত্র অবশ্যই বদ্ধপাত্র হতে হবে। হ্যাঁ, তো দেখো অ্যালকোহল থেকে হাইড্রোজেন আয়োডাইডের উপস্থিতিতে এবং লাল ফসফরাসের উপস্থিতিতে অ্যালকেন পাওয়া যাচ্ছে। কিভাবে অ্যালকাইল আয়োডাইড থেকে হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করে অ্যালকেন পাওয়া যাচ্ছে, অ্যালডিহাইড থেকে অ্যালকেন, কিটোন থেকে অ্যালকেন এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা উদাহরণ দেখি তবে খেয়াল করো, প্রথমে আমরা এখানে মিথানল নিয়েছি, মিথানলের সাথে হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করা হলো, লাল ফসফরাসের উপস্থিতিতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বদ্ধপাত্রে মিথেন পাওয়া গেল। আর বাকি সব উদাহরণগুলো খেয়াল করো, প্রত্যেকটার ক্ষেত্রে পূর্বে যা কার্বন সংখ্যা ছিল এবং পরে যে আমরা অ্যালকেনটা পেয়েছি সেই অ্যালকেনেও কার্বন সংখ্যা একই থেকে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো বেসিক্যালি গ্রিগনার্ড বিকারক এই যৌগটা থেকে জৈব যৌগের সবকিছুই তৈরি করা যায়। ঠিক আছে, তো দেখো গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো এখানে শুষ্ক ইথারের দ্রবণে অ্যালকাইল হ্যালাইড ও শুষ্ক ও বিশুদ্ধ ম্যাগনেসিয়াম চূর্ণ যুক্ত করলে গ্রিগনার্ড বিকারক তৈরি হয়। এবার এই গ্রিগনার্ড বিকারকের সঙ্গে পানি বা লঘু অ্যাসিড যুক্ত করলে অ্যালকেন পাওয়া যায়। তো দেখো শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যানহাইড্রাস মানে হলো শুষ্ক। হ্যাঁ, তো তুমি বাংলা লেখা এখানে ইথার ব্র্যাকেটে শুষ্ক দেখতে পারো বা এখানে অ্যানহাইড্রাস, একই কথা। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম চূর্ণ যুক্ত করলে আমরা এই গ্রিগনার্ড বিকারক পেলাম। এই RMgx হলো গ্রিগনার্ড বিকারক। এবারে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে এবারে গ্রিগনার্ড বিকারকের সাথে পানি যুক্ত করলে অ্যালকেন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা পানির বদলে লঘু অ্যাসিডও যুক্ত করতে পারতাম। তো দেখো আর এর বদলে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখছি, কি মিথাইল আয়োডাইড ম্যাগনেসিয়াম যুক্ত করলাম, একটা গ্রিগনার্ড বিকারক পেলাম। এবার এই গ্রিগনার্ড বিকারকের সাথে পানি যুক্ত করলাম, পানি যুক্ত করে আমরা মিথেন পেয়ে গিয়েছি। তখন আমরা পড়লাম যে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত, অর্থাৎ পূর্বে যে কার্বন সংখ্যা ছিল পরেও সেই কার্বন সংখ্যাই আছে। এবার আমরা দেখব কিভাবে বেশি সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ থেকে প্রস্তুত করা যায়। অর্থাৎ আমাদের বিক্রিয়কে কার্বন সংখ্যা বেশি ছিল, আমাদের উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা কমে যাবে। তো এটার উপায় হলো ডিকার্বক্সিলেশন। নাম শুনেই বুঝতে পারছো, ডিকার্বক্সিলেশন অর্থাৎ হলো কার্বন সংখ্যা কমা। ঠিক আছে, কার্বন সংখ্যা কমে যাওয়া। দেখো আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয় কি, কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয় এটাকে বেসিক্যালি। তো কার্বক্সিলিক অ্যাসিডের অনার্দ্র সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে ওই অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয় ও অ্যালকেন উৎপন্ন হয়। তো দেখো আমাদের এখানে প্রথমে ছিল যে কার্বক্সিলিক অ্যাসিডের অনার্দ্র সোডিয়াম লবণ। হ্যাঁ, এটা দেখো, এটা কিন্তু একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। ঠিক আছে, এটা কি ছিল, একটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল, এখানে একটা এইচ ছিল। তো এই এইচটা আমরা যখন সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত করেছি আমরা একটা সোডিয়াম লবণ পেয়েছি কার্বক্সিলিক অ্যাসিডের। এর সাথে আমরা যখন সোডা লাইম যুক্ত করব, সোডা লাইম হল অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটাকে একসাথে সোডা লাইম বলা হয়। সোডা লাইম যুক্ত করলে অ্যালকেন পেয়ে যাচ্ছি। বেসিক্যালি এখান থেকে দেখো সি এবং এই দুটো অক্সিজেন সি এবং এই দুটো অক্সিজেন অপসারিত হয়ে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়। হ্যাঁ, এই জন্য এখানে যে অ্যালকেনটা পেলাম এখানে দেখো কার্বন সংখ্যা কমে গিয়েছে এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এবার দেখো আমরা এখানে 3 কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ এটা সোডিয়াম প্রোপানয়েট, তাই না? প্রথমে এটা ছিল প্রোপানয়িক অ্যাসিড, তাই না? 3 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড ছিল, এটার সাথে আমরা সোডিয়াম যুক্ত করে সোডিয়াম প্রোপানয়েট পেয়েছি, অর্থাৎ 3 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ পেয়েছি, সোডিয়াম প্রোপানয়েট পেয়েছি। এবং এই সোডিয়াম প্রোপানয়েটের সাথে আমরা যখন সোডা লাইম যুক্ত করলাম আমরা একটা অ্যালকেন পেলাম, ইথেন পেলাম আমরা, তাই না? ছিল সোডিয়াম প্রোপানয়েট অর্থাৎ 3 কার্বন, পেলাম ইথেন অর্থাৎ 2 কার্বন, অর্থাৎ কার্বন সংখ্যা একটা কমে গেল। অর্থাৎ আমাদের এই ডিকার্বক্সিলেশন দিকে কার্বন সংখ্যা এক এক করে কমতে থাকে, একটা কমে যায়। এখন ধরো আমার এখানে প্রোপেন, ধরা যাক আমাদের এখানে প্রোপেন ছিল। হ্যাঁ, কোন একটা কোশ্চেনে আমাদেরকে বলা হচ্ছে প্রোপেন থেকে ধরা যাক মিথেন বানাতে। তো আমরা করতাম কি, প্রথমে প্রোপেনকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতাম অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড বানাতাম। তারপর সেই প্রোপানয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম যুক্ত করে সোডিয়াম প্রোপানয়েট তৈরি করতাম। তারপর এটা ডিকার্বক্সিলেশন অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পন্ন করতাম, তো আমরা পেতাম ইথেন। হ্যাঁ, তো আমরা আমাদের কোশ্চেনে যদি বলতো প্রোপেন থেকে মিথেন বানাতে, তো আমরা প্রথমে প্রোপেন থেকে ইথেন বানাতাম, তারপরে আবার এই ইথেনকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করতাম, তারপর সেই ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম যুক্ত করে সোডিয়াম ইথানয়েট তৈরি করতাম।
তারপর সেই সোডিয়াম ইথানয়েডকে আবার এই একইভাবে আমরা যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতাম তবে আমরা মিথেন পেয়ে যেতাম। তো আশা করি এই ধরনের কোশ্চেন আসলে তোমরা উত্তর করতে পারবে। পরবর্তী পার্টে এসে গেছে, এখানে আমরা এখন কম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ থেকে অ্যালকেন তৈরি করব। এর আগে ছিল বেশি সংখ্যক কার্বন পরমাণু থেকে, এবার আমরা কম সংখ্যক কার্বন পরমাণু থেকে অ্যালকেন তৈরি করব। এটার প্রথম উপায় হচ্ছে উডস বিক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, তো উডস বিক্রিয়া খুবই ইন্টারেস্টিং একটা বিক্রিয়া। দেখো, আমরা যদি অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করাই তবে অ্যালকেন পাই, এবং সোডিয়াম হ্যালাইড পেয়ে যায়। এটা এই এক্স এর বদলে যে কোনো একটা হ্যালোজেন পরমাণু অর্থাৎ ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন থাকতে পারতো। তো দেখো, এখানে দুই দুই মোল আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি এবং 2 মোল সোডিয়াম নিয়েছি, ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করেছি এবং এখানে অ্যালকেন পেয়েছি, তাই না? তো এটা এইভাবে চিন্তা করো যে আমরা যত কার্বনের অ্যালকাইল মূলক নিব ঠিক দ্বিগুণ কার্বনের অ্যালকেন পাবো। অর্থাৎ এখানে 2টা ছিল, এই 2টা বিক্রিয়া করলো, এটা মনে রাখতে পারো এইভাবে পরে একটা অ্যালকেন তৈরি করলো। এখানে উদাহরণটা খেয়াল করে, এখানে মিথাইল আয়োডাইড ছিল, 2 মোল মিথাইল আয়োডাইড নিয়েছি, 2 মোল সোডিয়াম নিয়েছি, ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে আমরা ইথেন তৈরি করেছি। অর্থাৎ এখানে দেখো মিথাইল মূলক ছিল, এটা দ্বিগুণ হয়ে গিয়েছে, হ্যাঁ দ্বিগুণ হয়ে ইথেন তৈরি করেছে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের কার্বন সংখ্যার দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে এই উডস বিক্রিয়ায়। হ্যাঁ, অর্থাৎ কার্বন সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তে থাকে। উডস বিক্রিয়ার একটা ইন্টারেস্টিং পার্ট আছে, মনে রাখা যেতে পারে যে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একই ধরনের অ্যালকাইল হ্যালাইড 2 মোল নিয়েছিলাম, কিন্তু আমি যদি একই ধরনের অ্যালকাইল হ্যালাইড 2 মোল না নিয়ে দুইটা আলাদা আলাদা ধরনের অ্যালকাইল হ্যালাইড নিতাম তবে কি হতো? যদি দুটো আলাদা আলাদা ধরনের অ্যালকাইল হ্যালাইড নিতাম তবে বেসিক্যালি উৎপন্ন অ্যালকেনের মিশ্রণ তৈরি হতো। তো ধরো যদি আমরা মিথাইল আয়োডাইড এবং ইথাইল আয়োডাইড নিতাম, তো 2টা অ্যালকাইল হ্যালাইডে কিন্তু একটাতে কার্বন পরমাণু একটা, মিথাইল আয়োডাইডে কার্বন পরমাণু একটা এবং ইথাইল আয়োডাইডে কার্বন পরমাণু তখন হতো 2টো। তো আমরা যদি এই মিথাইল আয়োডাইড ও ইথাইল আয়োডাইড নিয়ে উডস বিক্রিয়া করতাম তবে হতো কি, প্রথমে মিথাইল আয়োডাইড এবং মিথাইল আয়োডাইড নিজের সাথে বিক্রিয়া করে ইথেন তৈরি করতো। আর ওইদিকে আমাদের ইথাইল আয়োডাইড নিজের সাথে বিক্রিয়া করে ইথেনের দ্বিগুণ কি বিউটেন তৈরি করতো, এবং সর্বশেষ মিথাইল আয়োডাইড একটা এবং ইথাইল আয়োডাইড একটা মিলে 3টা অর্থাৎ প্রোপেন তৈরি করতো। তো এখানে কিন্তু একটা 3টা অ্যালকেনের অর্থাৎ ইথেন, প্রোপেন এবং বিউটেন এর মিশ্রণ তৈরি হয়ে যেত, তাই না? তো সেই মিশ্রণ থেকে আসলে যে কোনো একটা আলাদা করা বা যেটা আমরা চাচ্ছি সেটা আলাদা করা বেশ কষ্টসাধ্য। এজন্য কখনো উডস বিক্রিয়ায় আলাদা আলাদা ধরনের 2টো অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হয় না। কেউ যদি ভেবে থাকো যে আমার প্রোপেন বানাতে হবে, আমি একটা মিথাইল আয়োডাইড নিলাম এবং একটা ইথাইল আয়োডাইড নিলাম, নিয়ে এটা উডস বিক্রিয়া করে দিলাম, সেক্ষেত্রে প্রোপেন উৎপন্ন হবে কিন্তু সেটা তুমি আলাদা করতে পারবে না। এই জন্য বেসিক্যালি উডস বিক্রিয়ায় একই ধরনের অ্যালকাইল হ্যালাইড 2টো ব্যবহার করা হয়। এবার আমরা চলে আসলাম কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা। এই কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটাও কম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ থেকে অ্যালকেন তৈরি করার একটা ইফেক্টিভ পদ্ধতি। এখানে কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের গাঢ় ও শীতল জলীয় দ্রবণকে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যানোডে অ্যালকেন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অ্যানোডে উৎপন্ন অ্যালকেন ও কার্বন ডাইঅক্সাইডকে কস্টিক পটাশ দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়ে অ্যালকেন পৃথক হয়। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ করেছি, প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যালকেন পেয়েছি। ঠিক আছে, দেখো কার্বন সংখ্যা কিন্তু কমে গিয়েছে, এখানে অ্যালকাইল মূলক ছিল এবং আরো একটা কার্বন ছিল, এখানে কিন্তু কার্বন সংখ্যা কমে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এই কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে দেখো কার্বন সংখ্যা যত ছিল, এই অ্যালকাইল মূলক কার্বন সংখ্যা যত ছিল তার দ্বিগুণ সংখ্যক কার্বন সংখ্যার আমরা অ্যালকেন পেয়ে গিয়েছি। হ্যাঁ, তো এই কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটাও বেশ এফেক্টিভ একটা পদ্ধতি অ্যালকেন প্রস্তুতের। যদি আমরা সর্বশেষ কোরে হাউস অ্যালকেন সংশ্লেষণ দেখি, এটা কম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট থেকে অ্যালকেন তৈরি করার আমার মতে সব থেকে এফিসিয়েন্ট উপায়। দেখো, আমরা যদি প্রথমে ইথার মাধ্যমে একটা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে লিথিয়ামের বিক্রিয়া করি তবে অ্যালকাইল লিথিয়াম পাবো। এবারে এই অ্যালকাইল লিথিয়ামের মধ্যে কিউপ্রাস হ্যালাইড যোগ করলে লিথিয়াম ডাইঅ্যালকাইল কিউপ্রেট তৈরি হবে। এই লিথিয়াম ডাইঅ্যালকাইল কিউপ্রেটের সঙ্গে অন্য একটি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করলে অ্যালকেন তৈরি হয়। দেখো, প্রথমে অ্যালকাইল হ্যালাইডের সাথে
লিথিয়াম যুক্ত করলাম ইথার মাধ্যমে, অ্যালকাইল লিথিয়াম পেলাম। হ্যাঁ, এবারে এই অ্যালকাইল লিথিয়ামের সাথে কিউপ্রাস হ্যালাইড, অর্থাৎ আমরা আয়োডিন নিয়ে সাথে এটা কিউপ্রাস আয়োডাইড যুক্ত করলাম, তো আমরা লিথিয়াম ডায়ালকাইল কিউপ্রেট, অর্থাৎ দুইটা অ্যালকাইল মূলক এই লিথিয়াম ডায়ালকাইল কিউপ্রেট পেলাম। এবার এই লিথিয়াম ডায়ালকাইল কিউপ্রেটে যদি অন্য একটা অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকাইল হ্যালাইড যোগ করি, তবে আমরা একটা অ্যালকেন পেলাম। তো এই অ্যালকেনে দেখো বেসিক্যালি আমাদের কিন্তু কন্ট্রোল আছে, এখানে আর পরমাণু আর অ্যালকাইল মূলক, আর এখানে আর প্রাইম অ্যালকাইল মূলক। হ্যাঁ, তো আমরা আর আর প্রাইম, তো যেটা বলেছিলাম যে উডস বিক্রিয়া পড়ানোর সময় যেটা বলেছিলাম যে বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করা বেশ ঝামেলা, তো সেক্ষেত্রে পৃথক করা যায় না। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সহজে আমরা বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারবো। আর আমার যদি প্রোপেন তৈরি করতে হতো, প্রোপেনে কয়টা, 3টা কার্বন। প্রোপেন কিন্তু আমরা উডস বিক্রিয়ায় তৈরি করতে পারতাম না সহজে। তো আমরা যদি এই কোরে হাউস সংশ্লেষণ ব্যবহার করতাম, তো আমরা যদি এখানে মিথাইল হ্যালাইড নিতাম, ঠিক আছে, এখানে যদি আমরা মিথাইল হ্যালাইড নিতাম এবং এখানে যদি আমরা ইথাইল হ্যালাইড নিতাম, নিয়ে যদি এই বিক্রিয়াটা করতাম, তবে দেখো আমরা মিথাইলের 1 কার্বন আর ইথাইলের 2 কার্বন, 3 কার্বনের প্রোপেন পেয়ে যেতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার যদি অজৈব যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতি একটু দেখি, তো অজৈব যৌগ থেকেও কিন্তু অ্যালকেন প্রস্তুত করা যায়। তো বেসিক্যালি বেরিলিয়াম কার্বাইড ও অ্যালুমিনিয়াম কার্বাইডকে পানি সহ উত্তপ্ত করলে এরা আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালকেন তৈরি করে। বেসিক্যালি এখানে মিথেন তৈরি করে। হ্যাঁ, বেরিলিয়াম কার্বাইড পানি যুক্ত করলাম, আর্দ্র বিশ্লেষণ করলাম, মিথেন পেলাম, বেরিলিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। কিভাবে অ্যালুমিনিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করে আর্দ্র বিশ্লেষণ করলে মিথেন পাওয়া যায় এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। এবার যদি আমরা অ্যালকাইল বোরন যৌগ থেকে দেখি, তো 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এবং সিলভার নাইট্রেট ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণের সঙ্গে ট্রাইঅ্যালকাইল বোরনের বিক্রিয়ায় উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট অর্থাৎ অনেক উচ্চতর অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে, তো দেখো আমরা এখানে ট্রাইঅ্যালকাইল বোরন নিয়েছি, 3টে অ্যালকাইল মূলক এবং একটা বোরন। ট্রাইঅ্যালকাইল বোরন এর সাথে পানি যুক্ত করে আর্দ্র বিশ্লেষণ করলাম সিলভার নাইট্রেট ও সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই তাপমাত্রায়। তো দেখো 10 কার্বনের অ্যালকেন, অনেক অনেক উচ্চতর অ্যালকেন পাওয়া গেল। তো এই ছিল আমাদের বেসিক্যালি অ্যালকেনের যাবতীয় প্রস্তুতি সমূহ। এখন আমরা শুরু করব অ্যালকেনের সাধারণ বিক্রিয়া। তো প্রথমে আছে অ্যালকেনের জারণ বিক্রিয়া। তো 1 নম্বরে আছে দহন বিক্রিয়া। তো দহনও বেসিক্যালি এক ধরনের জারণ বিক্রিয়াই। তো দেখো এখানে যদি CXHY সংকেতের অ্যালকেন থাকে, তবে এর সাথে X+Y/4 মোল অক্সিজেন বিক্রিয়া করে, দহন বিক্রিয়া করে X মোল কার্বন ডাইঅক্সাইড এবং Y/2 মোল পানি এবং তাপ উৎপন্ন করে। তো দেখো একটা অ্যালকেন যদি আমরা নিই ইথেন, 2 মোল ইথেন নিয়েছি, তাহলে 2 মোলের সাথে কয় মোল অক্সিজেন বিক্রিয়া করবে? এখানে দেখো কার্বন কয়টা আছে, 2 × 2 4, অর্থাৎ X আমার 4, আবার Y হলো 6 × 2 12, অর্থাৎ অক্সিজেন হবে 4 + 12/4, অর্থাৎ 4 + 3, অর্থাৎ 7 মোল অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইড হবে 2 × 2 4 মোল কার্বন ডাইঅক্সাইড আর 6 মোল পানি, এবং 368 কিলো ক্যালোরি পার মোল এত তাপশক্তি উৎপন্ন করে। তো এটা বেশ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা মনে রাখা যেতে পারে, কারণ আমাদের কোশ্চেনে অনেক সময় শূন্যস্থান বা গ্যাপ টাইপ কোশ্চেন আসে, যেখানে বলা হয় যে একটা অ্যালকেনের সাথে কত মোল অক্সিজেন বিক্রিয়া করবে। তো এটা বেসিক্যালি অ্যালকেনের দহন বিক্রিয়া। আর যদি বায়ু অপর্যাপ্ত থাকে, তো সেই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় অনেক সময়। এবার আছে নিয়ন্ত্রিত জারণ বিক্রিয়া। তো ধাতু বা ধাতব অক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপ ও চাপে নিয়ন্ত্রিত জারণের ফলে অ্যালকোহল, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তো দেখো এখানে কপারের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে মিথেন এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে মিথানল তৈরি করে। হ্যাঁ, আবার যদি মিথানের সাথে অক্সিজেন বিক্রিয়া করা হয় কোনো একটা ধাতুর অক্সাইড চাপ এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তবে এখানে দেখো মিথানল তৈরি হয়। ঠিক আছে, তো এটা একটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড। তো এইভাবে বেসিক্যালি অ্যালকেন জারিত হয়ে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং এরপর আবার জারিত করলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত তৈরি করে থাকে। এবার আছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপনের প্রথমে হচ্ছে হ্যালোজেনেশন, অর্থাৎ হ্যালোজেনের অ্যাডিশন বা হ্যালোজেন যুক্ত হয়। তো দেখো আমরা যদি ক্লোরিন যোগ করি মিথেনের সাথে ইউভি লাইটের উপস্থিতিতে, বা অনেক সময় এটাকে সূর্যালোক লেখা হয়,
কারণ সূর্যালোকেও তো ইউভি লাইটে থাকে, তাই না? এর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে। তো এটা বেসিক্যালি একটা চেইন রিঅ্যাকশন, দেখো চেইন চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত মিথেন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। হ্যাঁ, আর একই বিক্রিয়া যদি আয়োডিনের সাথে করা হয়, মিথেনের সাথে আয়োডিনের যদি হ্যালোজেনেশন বিক্রিয়া করা হয়, তবে মিথাইল আয়োডাইড তৈরি হয়। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করার বিষয় যে বিক্রিয়াটা উভমুখী হয়ে যায়। হ্যাঁ, এই উভমুখী হওয়ার কারণ হলো এই এইচআই হাইড্রোজেন আয়োডাইড একটা তীব্র বিজারক। হ্যাঁ, এই জন্য এই তীব্র বিজারক পরবর্তীতে আবার এই মিথাইল আয়োডাইডকে বিজারিত করে আবার এই মিথেন তৈরি করে, অর্থাৎ বিক্রিয়াটা উভমুখী হয়ে যায় এই হাইড্রোজেন আয়োডাইডের কারণে। এখন এই বিক্রিয়াটাকে একমুখী করতে হলে কি করতে হবে? আমাদের এই হাইড্রোজেন আয়োডাইডটাকে বিনষ্ট করতে হবে বা অন্য কিছুতে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা তীব্র জারক বা যেমন হাইড্রোজেন আয়োডাইডের সাথে নাইট্রিক অ্যাসিড যুক্ত করলে, তো এই দেখো হাইড্রোজেন আয়োডাইড বিনষ্ট হয়, আয়োডিন এবং পানি উৎপন্ন হয়, তখন আবার এই বিক্রিয়াটা একমুখী হয়ে যায়। এখানে আরো কিছু উদাহরণ আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা অ্যালকেন নিয়েছিলাম 3 কার্বন, অর্থাৎ প্রোপেন নিয়েছিলাম, এর সাথে যখন ক্লোরিন যুক্ত করছি তখন দুইটা উৎপাদ পাওয়া গেছে। একটা উৎপাদ 55%, একটা উৎপাদ 45%। এখন কোন উৎপাদ কত পার্সেন্ট পাওয়া যাবে এটা নির্ভর করে মার্কোনিকভের রুলের উপরে, যেটা আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ, একইভাবে দেখো বিউটেনের সাথে ব্রোমিন যুক্ত করা হয়েছে, তো একইভাবে দেখো দুইটা উৎপাদ পাওয়া গেছে। একটা উৎপাদ 98%, এবং অর্থাৎ এটা অনেক বেশি পরিমাণে, আর একটা উৎপাদ 2%। হ্যাঁ, তো এইগুলা কোন উৎপাদ বেশি পাওয়া যায় এটা যেটা বললাম যে মার্কোনিকভের নিয়ম অনুসারে আমরা জানতে পারি, তো সেটা আমরা পরবর্তী থেকে জানবো। এখন পরবর্তীতে আমাদের যে বিক্রিয়াটা আছে সেটা হলো নাইট্রেশন বিক্রিয়া। তো এই নাইট্রেশন বিক্রিয়ায় অনেক উচ্চ তাপে, যেমন 400 থেকে 475 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু নাইট্রাইট মূলক দ্বারা প্রতিস্থাপিত। ঠিক আছে, তো এখানে দেখো আমরা অ্যালকেন নিয়েছিলাম, এই অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু নাইট্রাইট মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এখানে অ্যালকাইল নাইট্রাইট তৈরি করেছে। হ্যাঁ, অথবা এটাকে অনেক সময় নাইট্রো অ্যালকেনও বলে থাকে। তো দেখো আমরা যদি মিথেন দিয়ে এই বিক্রিয়াটা করি, তো এটা কি হবে? মিথাইল নাইট্রাইট। হ্যাঁ, বা এটাকে নাইট্রোমিথেনও বলা যায়। কিভাবে আমরা যদি প্রোপেনের সাথে নাইট্রেশন করি, তবে দেখো প্রোপেনের সাথে নাইট্রেশন করলে 3টা উৎপাদ পাওয়া যায়। এই যে একটা, এক, দুইটা, 3টা, 4টা উৎপাদ পাওয়া যায়। ঠিক আছে, এই ছিল নাইট্রেশন বিক্রিয়া। এবার যদি আসি সালফোনেশন বিক্রিয়া, তো সালফোনেশন অনেকটা নাইট্রেশনের মতোই। এইচ পরমাণু, অ্যালকেনের এইচ পরমাণু SO3H মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। ঠিক আছে, একটা উদাহরণ যদি আমরা মিথেন দিয়ে দেখি। আচ্ছা, এখন আসে তাপ বিভাজন বিক্রিয়া। তো এই তাপ বিভাজন বিক্রিয়ায় উচ্চ তাপে উচ্চতর অ্যালকেন থেকে নিম্নতর অ্যালকেন বা নিম্নতর অ্যালকিন পাওয়া যায়। তো দেখো এটা ছিল আমাদের একটা প্রোপেন, উচ্চ তাপ অ্যারাউন্ড 500 ডিগ্রি সেলসিয়াসে প্রোপিন পাওয়া যাচ্ছে, ইথিন পাওয়া যাচ্ছে, আবার মিথেনও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি একটা অ্যালকিন আর অ্যালকেনের মিশ্রণ পাওয়া যাচ্ছে। এখন আসে আইসোমারাইজেশন বিক্রিয়া। তো এই আইসোমারাইজেশন অর্থ এটাই হলো যে অ্যালকেনের কোনো একটা আইসোমার তৈরি করে। ঠিক আছে, অর্থাৎ উচ্চ তাপে ক্যাটালিস্টের উপস্থিতিতে বা প্রভাবকের উপস্থিতিতে নর্মাল অ্যালকেন বা সাধারণ এক শাখা অ্যালকেন যেটার কোনো পার্শ্ব শিকেল নাই, সেই অ্যালকেন একটা পার্শ্ব শাখা বিশিষ্ট অ্যালকেন তৈরি করে। তো দেখো আমরা এখানে বিউটেন নিয়েছিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এখানে দেখো 2 মিথাইল প্রোপেন উৎপন্ন করে। এটা এই মিথাইল গ্রুপটা সাইডে আছে, 2 নাম্বার কার্বনের সাথে পার্শ্ব শাখা হিসেবে যুক্ত আছে। তো এটা কি হবে? 2 নাম্বার কার্বন, তো 2 মিথাইল প্রোপেন, তাই না? তো এটা ছিল আমাদের অ্যালকেনের আইসোমারাইজেশন বিক্রিয়া। এখন যদি অ্যালকেনের ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া আমরা করি, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া হলো হাইড্রোজেনের চলে যাওয়া। আমরা একদম প্রথমে পড়েছিলাম অ্যালকেনের প্রস্তুতিতে হাইড্রোজেনেশন, সেটা ছিল হাইড্রোজেনের যুক্ত হওয়া, তাই না? তো তখন কিন্তু আমরা পড়েছিলাম বেসিক্যালি, এটা মনে করতে পারো যে এইটার উল্টো বিক্রিয়াটা পড়েছিলাম, যখন আমরা ইথিন থেকে ইথেন বানাচ্ছিলাম হাইড্রোজেন যুক্ত করে, তখন এখানে প্রভাবক দিচ্ছিলাম কি নিকেল এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো ওটা ছিল এই ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার উল্টো বিক্রিয়া। এখন আমরা করছি কি, ইথেন থেকে ইথিন তৈরি করছি। তো এটা হলো Cr2O3 এবং Al2O3
প্রভাবকের উপস্থিতিতে অনেক উচ্চ তাপে অ্যারাউন্ড 500 ডিগ্রি থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এটা বেসিক্যালি হাইড্রোজেনেশনের অপোজিট বিক্রিয়া। তো একইভাবে আমরা আরো বড় কার্বন দিয়ে করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করি, এটা আমরা কয়টা 6টা কার্বন নিয়েছি, অর্থাৎ হেক্সেন নিয়েছি। হেক্সেনের সাথে এই ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া করলে এটা কি হয়, বেনজিন। বেনজিন পাওয়া যায় এবং 4 মোল হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায়, অপসারিত হয়ে যায়। তো এইটা একটা সাধারণ অ্যালকেন থেকে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুতির উপায় হিসেবে মনে রাখা যেতে পারে, যে হেক্সেন থেকে এই প্রভাবকের উপস্থিতিতে এত তাপমাত্রায় বেনজিন পাওয়া যাবে। তো আমরা শেষ করে ফেললাম অ্যালকেনের সাধারণ বিক্রিয়া সমূহ। এবার আমরা পড়বো অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া। তো অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া খুব বেশি নেই, কারণ অ্যালকেনের তো কোনো সাধারণ বা নির্দিষ্ট কার্যকরী মূলক নেই, তাই না? তো এর জন্য অ্যালকেন বোঝার জন্য যে কোথায় অ্যালকেন আছে কিনা, এই অ্যালকেন আইডেন্টিফাই করার জন্য আমরা এর দহন বিক্রিয়াটা ব্যবহার করতে পারি। কারণ দেখো, আমরা এর আগেও পড়েছি অ্যালকেনের যদি অসম্পূর্ণ দহন হয়, আমি আগে একবার বলেছিলাম যে অ্যালকেনের অসম্পূর্ণ দহন হলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। হ্যাঁ, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি এবং কার্বন উৎপন্ন হয়। এটা ছিল অসম্পূর্ণ দহন। আর যদি অ্যালকেনের সম্পূর্ণ দহন হয়, তবে দেখো সম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো এইভাবে আসলে অ্যালকেন শনাক্তকরণ করা যেতে পারে। তো এইভাবে আমরা অ্যালকেন শেষ করে ফেললাম। আমরা অ্যালকেনের প্রথমে পড়েছি প্রস্তুতি, তারপর পড়েছি রিয়াকশন এবং সর্বশেষ পড়েছি শনাক্তকরণ। এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকিন কভার করব। ধন্যবাদ।